আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হয়ে গেল আমাদের আজকের অস্থির লাইভ ক্লাস। আজকের ক্লাসের লেকচার হচ্ছে লেকচার 4। আচ্ছা, আমরা হাজির হয়েছি ওপেন কোর্স কেমিস্ট্রির চতুর্থ লেকচারে। ওপেন কোর্স কেমিস্ট্রি কী জিনিস? ওপেন কোর্স কেমিস্ট্রি হচ্ছে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি ফার্স্ট পেপার পুরোটাই একদম ডিটেলস, অতিরিক্ত ডিটেলস, একদম ফুল ফ্রি একটা কোর্স। এই কোর্সে বাংলাদেশের সকল শিক্ষার্থী কেমিস্ট্রি অতিরিক্ত ডিটেলসে ফুল ফ্রিতে পাবে। সো ওপেন কোর্স কেমিস্ট্রির ক্লাসগুলো হয় রবি, মঙ্গল, বৃহস্পতি ঠিক রাত 9টায় ফিল্ড সায়েন্সে। সো আমরা সেই ধারাবাহিকতায় আজকে চতুর্থ দিন 4 নাম্বার লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের লাইভের বিষয় হচ্ছে লেকচার 4। সো লেকচার 4 আজকে আমরা পড়াবো তোমাদেরকে ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে। কত সুন্দর দেখো তো, ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে। তাহলে ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে এই নিয়ে লেকচার 4-এ তোমাদের সাথে গল্প করতে আমি আসছি। সো তোমাদের যারা আসা শুরু করেছো, আমরা লাইভটি মাত্র শুরু করেছি, তোমাদের কাজ হবে তোমাদের ফ্রেন্ডরা যাতে আজকের লাইভে এখনই চলে আসতে পারে, তাই লাইভের লিঙ্কটা শেয়ার করে দেওয়া বিভিন্ন মেসেঞ্জার গ্রুপগুলোতে, তোমরা যেসব গ্রুপে যুক্ত আছো ওই সব গ্রুপে, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী এই ক্লাসগুলো করতে পারে। আর আমাদের মোটিভ কি, আমাদের মোটো কি? আমাদের মোটো একটাই, বলো তো আমাদের মোটো কি? সবার জন্য শিক্ষা। আমাদের মোটিভ হচ্ছে সবার জন্য শিক্ষা ছড়িয়ে যাক 56,000 বর্গমাইল। সো সবার জন্য শিক্ষা ছড়িয়ে যাক 56,000 বর্গমাইল। এই প্রোগ্রামে ওপেন কোর্স কেমিস্ট্রির লেকচার 4-এ তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা আসা শুরু করেছো, আজকে আমরা লেকচার 4 আলোচনা করব ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে। ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে, ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে, এই টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো তোমরা যারা আসা শুরু করেছো, তোমরা আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও শুরুতেই, যাতে করে একদম শুরু থেকে তারা বিসমিল্লাহ করে একেবারে শেষ পর্যন্ত তারা ক্লাসটা করতে পারে। ওকে, সো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কেননা এই শক্তির ইকুয়েশনে, শক্তির রাশিমালাটা প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা দুইটি। একটা হচ্ছে তাদেরকে মুখস্থ করতে হয়, না আমরা মুখস্থ করাবো না, এক ফুটাও মুখস্থ না, একটি মুখস্থ সারা জীবনের কান্না। আর 2 নাম্বার সমস্যা হচ্ছে এই সমীকরণটা এসেছে কোথায় থেকে, এটা স্টুডেন্টরা ভালো করে প্রমাণ পারে না, বুঝতে পারে না। আজকের লাইভ ক্লাসের মাধ্যমে স্টুডেন্টদের মাথায় সেট করে দিব ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে। আজকের লাইভ ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ স্টুডেন্টদের মাথায় সেট করে দিব ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে। সো তোমরা যারা আসা শুরু করেছো, তোমাদের প্রথম কাজ হবে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেওয়া। আমরা 30 সেকেন্ড সময় নিচ্ছি, যাতে করে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো এবং অবশ্যই আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও বিভিন্ন গ্রুপে। সম্ভব হলে তোমার নিজের টাইমলাইনেও শেয়ার করে আমাদের 56,000 বর্গমাইল ছড়িয়ে দেওয়ার আন্দোলনে সামিল হয়ে যেতে পারো। আমরা 30 সেকেন্ড সময় নিচ্ছি, যাতে সবাই চলে আসে, সবাই শেয়ার করতে পারে, মেনশন করতে পারে। তারপরে চলে যাব ওপেন কোর্স কেমিস্ট্রি এর 4 নাম্বার জব্বর লাইভে। আজকের লাইভের টপিক ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে। আজকের স্লোগান কি? ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে। ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে। ওকে, এই এলাকার মা বোনকে দিয়ে গেলাম একটি সালাম। ওই যে বিভিন্ন ভোটের সময় দেয় না, তো তেমনি আজকের স্লোগান ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে। অলরেডি সবাই আসা শুরু করেছো, তোমাদের সবাইকে ওপেন কোর্স কেমিস্ট্রি 4 নাম্বার লেকচারে স্বাগতম। তোমরা যারা আসা শুরু করেছো সবাই খুব দ্রুত লাইভ ক্লাসের লিঙ্কটা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা হয়েছে কিনা এনশিওর হয়ে নাও। 2 নাম্বার কাজ, তোমার সব ফ্রেন্ডকে মেনশন করা হয়েছে কিনা এনশিওর হয়ে নাও। আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। ওকে, সবাই চলে আসছে, শুরু করছি। দেখো, আজকে আমরা লেকচার 4 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 3টা লেকচার আলোচনা করেছি। সো প্রথমেই আমাদের লাইভ ক্লাসগুলোর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমাদের স্টেপ 1 ছিল লাইভ ক্লাসে নিয়ত ঠিক করা। আমরা সবাই যারা যারা এসেছি আমাদের নিয়তটা ঠিক করে নিই, সবাই আমাদের নিয়ত করে নিই। আমরা নিয়ত করে নিই আজকের লাইভ ক্লাসের প্রত্যেকটা কথা, আমি যে কথা মুখ দিয়ে বের করব প্রত্যেকটা কথাই যেন মাটিতে না পড়ে, একটা কথাও মাটিতে পড়বে না, সব তোমার মাথায় এবং খাতায় থাকবে। এই নিয়ত আমরা করে নিই। আমাদের ফার্স্ট অফ অল নিয়ত ঠিক রাখতে হবে। ইন্নামাল আমালা বিন নিয়ত, নিয়তের উপরেই সব কিছু। তোমার নিয়ত ঠিক নাই তো তোমার পুরো ক্লাসটা বরবাদ হয়ে যাবে। আমরা চাই না এত কষ্টের একটা সময় বরবাদই হয়ে যাক।
আমরা নিয়ত করে নিই আজকের ক্লাস থেকে, আজকে 40 মিনিটের ক্লাস থেকে আমি সর্বোচ্চটুকু 100% কেন 200% কি করব, আহরণ করব। আজকের ক্লাসে যা পড়াবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কথাই আমার মাথায় সেট করে থাকবে, এই নিয়ত আমরা করে নিই। ওকে, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। ওকে, সো এবার চলে আসো, তোমাদেরকে একটু করে বলে রাখি, আমরা আমাদের লেকচার 1-এ রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে কথা বলেছি, লেকচার 2-তে বোর পরমাণু মডেল নিয়ে কথা বলেছি, লেকচার 3-তে কিভাবে করে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে হয় সে ব্যাপারে বলেছি, লেকচার 4-এ এসে আমরা কথা বলবো ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে, অর্থাৎ ইলেকট্রনের শক্তির রাশিমালা অথবা পরমাণুর বিভিন্ন কক্ষপথে কি পরিমাণ শক্তি আছে সেই শক্তির রাশিমালা। ওকে, সো আমরা আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কেননা এই ইলেকট্রনের কাছে কিংবা পরমাণুর কাছে কেমন শক্তি আছে এই শক্তির সমীকরণটা সবাই মুখস্থ করে, আর হচ্ছে এটা যে প্রমাণটা, এই প্রমাণটা আমাদের কারোই কি নয়, ক্লিয়ার নয়। ইনশাল্লাহ আজকের ক্লাসের মাধ্যমে এই ব্যাপারটা মুখস্থ করতে হবে না এবং তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভাইয়া, বেশি কিছু না, তোমাকে আমি আজকে শুধু একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে একটা জিনিস তুমি মুখস্থ করে আসতে, সেটা আজকে আর তোমাকে মুখস্থ করতে হবে না। আজকে আমি তোমাকে এই জিনিসটা শেখাবো, একটা জিনিসই শেখাবো তোমাকে আজকে, সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে পরমাণু শক্তির সমীকরণ। তোমাদের কারোই এই সমীকরণটা মনে নাই, এটা আমি জানি। যখনই তোমাকে জিজ্ঞেস করে পরমাণু শক্তির সমীকরণটা লিখো, তোমরা বই খুলে মুখস্থ করে তারপর বলো। দেখো এটা মনে রাখা সম্ভব না, বিকজ দেখো -2 পাই স্কয়ার m e⁴ n² h² and this is so প্রতিবন্ধী, this equation is so প্রতিবন্ধী, অটিস্টিক, দ্যাট ইজ ওয়াই এটা মনে রাখা সম্ভব না, ইকুয়েশনটাই প্রতিবন্ধী। আজকের ক্লাস আমি বেশি কিছু তোমাকে হয়তো শেখাতে পারবো না, আল্লাহ তৌফিক দিলে একটা জিনিস শেখাবো, এই যে ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে এটা মুখস্থ করতে হবে না আজকে তোমাকে, ঠিক আছে? ওকে, চলো আসো শুরু করি গল্প। তো প্রত্যেকটা ক্লাসে একটা রহস্য থাকে, একটা গোলক দাদা থাকে, আজকেও একটা রহস্য আছে। আজকের ক্লাসের রহস্যটা আমরা দেখে নিই। চলো আজকের ক্লাসের রহস্য কি। আমার এক ফ্রেন্ডের নাম কি জানো? করিম। ফ্রেন্ডের নাম কি? করিম। তো করিমকে আমরা করিম বলে ডাকি, এই করিম। আচ্ছা, তো করিমের কি জানো? করিমের হচ্ছে একটা মামা আছে। কি আছে? মামা আছে। করিমের একটা মামা আছে। তাহলে করিমের কি আছে সবাই বলো? করিমের কাছে মামা আছে, কিন্তু মামাটা পিচ্ছি। করিমের মামাটা কেমন? পিচ্ছি মামা। তো পিচ্ছি মামা হওয়ার কারণে, মামাটা খুবই পিচ্ছি হওয়ার কারণে ওই করিমের মামাকে সবাই আদ্দেন্না মামা ডাকে, অর্ধেক মামা ডাকে। অর্ধেক মামার ব্যাপারটা তোমাদেরকে বুঝাই। আচ্ছা, তোমাদেরকে অর্ধেক মামার ব্যাপারটা খুব সুন্দর করে বোঝানো যায়। যেমন আমরা সবাই রিক্সায় চড়ি, কম বেশি আমরা রিক্সায় চড়ি, তাই না? আচ্ছা, তোমরা দেখবে রিক্সায় কিন্তু দুইজন মানুষ উঠলে ঠিকমতো হয় না, একজন হয় এদিকে চাপাচাপি, না হয় এদিকে চাপাচাপি। তো একদিন আমার এক ভাই আমাকে বলেছিল, আরে সায়েম জানিস না তো রিক্সায় দুইজন হয় না, রিক্সা তো কাদের জন্য, ওইটা থাক, ওদিকে যাস না, তুই তো ভালো ছেলে, তুই কেন ওদিকে যাবি? রিক্সা কাদের জন্য? ওদিকে না, রিক্সা কাদের জন্য? আমি বললাম ভাইয়া রিক্সা কাদের জন্য? তখন ভাইয়া বলে রিক্সা হচ্ছে 1.5 জনের জন্য। 1.5 জন, একজন বুঝতে পারবে আর অর্ধেক বুঝতে পারবে। আমি বললাম একজন বুঝতে পারবে সেটা বুঝলাম, কিন্তু অর্ধেক বুঝতে পারবে সেটা তো বুঝি নাই। তো বললো যে দেখ বাচ্চাদেরকে অর্ধেক ধরবি, তাহলে একটা পূর্ণবয়স্ক মানুষ আর হচ্ছে একটা বাচ্চা, একটা বাচ্চা আর একটা মানুষের জন্য রিক্সা বানানো, দুইজনের জন্য কিন্তু না। তো ওইখান থেকে আসলে আমার মাথায় আসছে যে মানুষ যদি ছোট হয়, পিচ্ছি হয়, তাকে আমরা অর্ধেক মানুষ বলবো, পুরোপুরি মানুষ না। তো আসলে করিমের কাছে যে মামাটা ছিল সে মামাটা পিচ্ছি ছিল, বাচ্চা, আলু আলু, কেমন? আলু আলু, আলু আলু হচ্ছে বাচ্চা, বাচ্চা ছিল। তো বাচ্চা থাকার কারণে করিমের মামাকে আমরা হাফ মামা ডাকবো, হাফ মামা বলবো। তাহলে করিমকে জিজ্ঞেস করা হয়েছে, এই দোস্ত তোর কয়টা মামা? সে বলবে হাফ মামা। এ দোস্ত করিম তোর মামা কয়টা? সে বলে হাফ, কারণ তার মামাটা হচ্ছে এখনো পিচ্ছি, তাই হাফ মামা। আচ্ছা, তো আমাদের গল্পের আরেকজন ক্যারেক্টার হচ্ছে পিঙ্কি, করিমের বান্ধবী, করিমের গার্লফ্রেন্ড, করিমের সকিন আর কি। তো দেখো করিমের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে পিঙ্কি। তো পিঙ্কিকে জিজ্ঞেস করা হলো, পিঙ্কি তোর মামা কয়টা? বলিস না আর আমার মামা কয়টা, একটা মামা ছিল, খুব আদর করতো, চকলেট টকলেট দিত, কিন্তু মামা না বিদেশে চলে গেছে। তাহলে মামা বিদেশে চলে গেল, তাহলে মামা কি আছে না মামা চলে গেছে? চলে গেছে। কোনো কিছু চলে গেলে মাইনাস, মাইনাস মামা। পিঙ্কিকে জিজ্ঞেস করলাম, এই পিঙ্কি তোর মামা কয়টা? পিঙ্কি বলে, আরে বলিস না, মামা ছিল একটা, খুব আদর করতো, বিদেশে চলে গেছে। সো পিঙ্কির মামা মাইনাস মামা। আর করিমকে জিজ্ঞেস করলাম, এই করিম তোর মামা কয়টা? বলে হাফ মামা, আদ্দান মামা, অর্ধেক মামা, কারণ কি তার মামা পিচ্ছি, এখনও তাকে চকলেট চিপস এগুলো কিছু দিতে পারে না। ওকে,
তো এবার আমি জিজ্ঞেস করলাম তাহলে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে তোদের দুইজনের মোট মামা কত? আমি তো আবার একটু ম্যাথমেটিশিয়ান, বুঝো না, কৃমি গুথাই তো আমাকে, সেজন্য আমি করলাম কি সুন্দরকে জিজ্ঞেস করলাম তোদের মোট মামা কত। তো তখন তাদের মোট মামা জিজ্ঞেস করলাম, তো জিজ্ঞেস করলাম যখন তাদের মোট মামা কত, তখন তারা বলে আর বেটা যা যোগ বিয়োগ কর। তখন যোগ বিয়োগ করার পর পেলাম হাফ মামা মাইনাস মামা। কি পেলাম? হাফ মামা মাইনাস মামা। এটা হচ্ছে মোট মামা, দেখো না, এই যে হাফ মামা আর যোগ করলে মাইনাস মামা, এটা হচ্ছে তাদের মোট মামা। করিমকে জিজ্ঞেস করলাম মামা কত, সে বললো হাফ মামা। এরপরে পিঙ্কিকে জিজ্ঞেস করলাম তোর মামা কত, সে বললো মাইনাস মামা, মামা ছিল বিদেশে চলে গেছে। তাহলে মোট কত? হাফ মামা মাইনাস মামা। এবার আমার মাথা খারাপ, আচ্ছা আচ্ছা তোদের মামার নাম কি? ও নাম বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তোদের মামার নাম বলা যাবে না, তো অন্তত একটু করে বল না, মামার কোনো একটা হিন্টস দেন, আমি একটু মামা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, একটা হিন্টস দেন না, মামা কে আসলে, মামা কে, হুইস মামা? আমি জিজ্ঞেস করলাম মামা কে, তারা বলে নাম বলা যাবে না, নাম বলে চাকরি থাকবে না। নিশ্চয়ই বুঝতে পারছি মামাতে ঝামেলা আছে। তো জিজ্ঞেস করলাম হুইস মামা, তখন তারা বলে নাম বলা যাবে না, একটা হিন্টস দিতে পারি। এই হিন্টস থেকে তোকে আজকে রহস্যটা উদ্ঘাটন করতে হবে। তো তারা একটা হিন্টস দিল, এই হিন্টস থেকে আজকে রহস্য আমরা উদ্ঘাটন করব। তো তারা কি হিন্টস দিয়েছে? তারা বলল জীবন মানে কি? জি বাংলা। আর মামা যতবার এই কথাটা শুনতো তখনই মামা একটা কথা বলতো, জীবন মানে জি বাংলা। মামা যখনই এই কথাটা শুনতো, মামা তখন কি বলতো? মামা বলতো মামা কয়লু, মামা বলতো মামা কয়লু, মামা কি বলতো? মামা বলতো জি বাংলা আর না, জি বাংলা আর না। যখনই মামা শুনতো জীবন মানে জি বাংলা, বলতো যে ফো আর পারা যায় না, জি বাংলা আর না, আর না, জি বাংলা আর না। মামা শুধু এই জি বাংলা দেখলে কথাই বলতো, জি বাংলা আর না। এটাই তারা আমাকে বলেছে, মামা সম্পর্কে একটা হিন্টস তারা আমাকে দিয়েছে, জি বাংলা আর না, পারা যায় না। আর একদম মামা বিরক্ত হয়ে গেছে এই জীবন মানে জি বাংলা কথাটা শুনতে শুনতে, জীবন মানে জি বাংলা, জি বাংলা আর না, এটাই মামা বলতো। তো বলছে এটা এনাফ হিন্টস মামা বের করার জন্য। তা আজকের সম্পূর্ণ ক্লাস শেষে, আজকের পুরো ক্লাস শেষে তোমাদেরকে এই পুরো জিনিসটার রহস্যটা বুঝিয়ে দিব। সো আজকের ক্লাস আমার কাজ হবে এই রহস্যটা বুঝিয়ে দেওয়া, আর এই রহস্যটা বুঝিয়ে দেওয়ার মাধ্যমে এই জিনিসটা নিয়ে আসবো। এক ফুটাও মুখস্থ করতে হবে না তোমাদেরকে। ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে সেটা বের করব মামা দিয়ে। করিমের কাছে হাফ মামা, পিঙ্কির কাছে মামা ছিল বিদেশে চলে গেছে, তাহলে দাদার কাছে মোট মামা হাফ মামা মাইনাস মামা। তো মামা সম্পর্কে একটা হিন্টস হচ্ছে, মামা সবসময় যখনই দেখতো জীবন মানে জি বাংলা, তখনই মামা বলতো জি বাংলা আর না। আজকের ক্লাসের হিন্টস হচ্ছে এটা, আজকের ক্লাসের রহস্য হচ্ছে এটা। সো প্রত্যেকটা ক্লাসে একটা রহস্য থাকবে। আজকের ক্লাসের রহস্য হচ্ছে এটা, এই রহস্য আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। সো চলো ঝাঁপিয়ে পড়ি, এই রহস্য উদ্ঘাটন করবো আমরা। ওকে, আচ্ছা ঠিক আছে। গত দিনের রহস্য কি ছিল বলো তো? গত দিনের রহস্য ছিল মামা উপরে থাকবে, মামি নিচে থাকবে, তাহলে মামা স্কোয়ার ডিভাইডেড বাই মামি। এবং পরবর্তীতে মামা ছিল বোর, মামি ছিল কে? জিম, তাহলে বোর স্কোয়ার বাই জিম। দেখো এখনও তুমি আর ভুলো নাই, রাইট? তোমাকে যে ব্যাসার্ধ পড়িয়েছি, তোমাকে যে ব্যাসার্ধ শিখিয়েছি, পরমাণু ব্যাসার্ধ, এখনও তুমি আর ভুলো নাই, বোর স্কোয়ার ডিভাইডেড বাই জিম। এটাই হচ্ছে আমার সার্থকতা। আমার ক্লাস নেওয়ার পর সার্থকতা হচ্ছে এটাই, আমার সাকসেস হচ্ছে এটাই, যে তোমাকে একটা জিনিস মুখস্থ করার হাত থেকে বাঁচিয়ে তোমাকে শেখাতে পেরেছি। একটি মুখস্থ সারা জীবনের কান্না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তাই আমি চাই বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে প্রত্যেকটা শিশু এক ফুটও মুখস্থ করবে না তারা। ওকে, আচ্ছা, সো চলে আসো, এই যে এই আর কি। তাহলে এখন আমরা ঝাঁপিয়ে পড়বো এই রহস্য উদ্ঘাটনে। এই কথাগুলোর অর্থ দেখবো আমরা, মানে এটা কি বোঝাচ্ছে আসলে, এই সব কিছু এর মধ্য দিয়ে আমরা আজকে জিনিসটা সহজে নিয়ে আসবো। তাহলে ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে এই ব্যাপারটা দেখবো। ওকে, তাহলে চলে আসো, শুরু করি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর এখনও যারা বিভিন্ন গ্রুপে শেয়ার করো নাই অবশ্যই শেয়ার করে ফেলো। সবচেয়ে বেশি মেনশন, শেয়ার এবং এই ক্লাসের নোট শেয়ারিং। আমি মুখ দিয়ে যাই বলবো তাই লিখতে হবে। দিস ইজ শো ফর ইউ, ফর ইউর বেটারমেন্ট। তোমার ভালোর জন্যই তোমাকে নোট করতে হবে, এই নোটটা শেয়ার করতে হবে। এই নোট তোমার জন্য সম্পত্তি হয়ে দাঁড়াবে। তোমার নোট কেউ দেখে না, তোমার নোট কেউ পড়বে না ভাই, তারপরে তুমি করবে ভাই, এটা তোমার জন্য, তোমার ভালোর জন্য। ওকে, আচ্ছা, সো সবাই আমি যাই বলি সাথে সাথে সুন্দর সুন্দর করে নোট করে নিবে। ওকে ভাইয়া, তাহলে চলে আসো, আজকে ক্লাস শুরু করি। মামা মামির ব্যাপার। ওকে, আমার আবার মামা মামির ব্যাপারগুলো ভালো লাগে আর কি। ঠিক আছে, একটু দুষ্ট তো তাই। ওকে, তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল একদম সহজে বলে ফেলি, একদম সহজ। দেখো, প্রথমে আসো আমরা জানি শক্তি। শক্তি বলতে কি বোঝায়? শক্তি বলতে বেসিক্যালি যান্ত্রিক শক্তিকে বোঝায়।
কারো কাছে যে শক্তিটা থাকে আমরা সেটাকে যান্ত্রিক শক্তি বলি। শক্তির অনেকগুলো রূপ আছে, তাপ শক্তি, আলোক শক্তি, তবে বেসিক্যালি আমরা যান্ত্রিক শক্তিটাই হিসাব করে থাকি। তো যান্ত্রিক শক্তি জিনিসটা কি? যান্ত্রিক শক্তি জিনিসটা হচ্ছে, দেখো ভালো করে, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে একটা ইলেকট্রন। ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে। তো ইলেকট্রন কি হচ্ছে, একই সাথে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে গতিশীল, ইলেকট্রন গতিশীল হচ্ছে, আরেকটা হচ্ছে কি অবস্থানের পরিবর্তন করছে, অবস্থানের পরিবর্তন করছে। একটা ইলেকট্রন যে অবস্থানে ছিল সেখানে নেই, গতিশীল হলে তার অবস্থানের পরিবর্তন হবে। সো গতিশীল হওয়ার কারণে যে কোনো বস্তুর মধ্যে একটা শক্তি থাকে। কিসের কারণে? গতিশীল হওয়ার কারণে। সো গতিশীল হওয়ার কারণে যে কোনো বস্তুর মধ্যে একটা শক্তি থাকে, সেই শক্তিকে আমরা বলি কাইনেটিক এনার্জি, ইকে, কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তি। আর প্রত্যেকটা বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য তার কাছে একটা কি থাকে? শক্তি থাকে। অবস্থানের পরিবর্তন হয়েছে তাই এই শক্তিকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি অথবা বিভব শক্তি। আর এই যে একটা বস্তু গতিশীল এবং অবস্থানের পরিবর্তন, এই দুইটা মিলে বস্তুর যে শক্তি, ওই শক্তিটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি বা মোট শক্তি। এটাকে আমরা বলতে পারি মোট শক্তি অথবা যান্ত্রিক শক্তি, এবং এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে আমি যদি বলি তোমাকে ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে, আজকে ক্লাসের হেডিং খেয়াল করো, ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে, তাহলে ইলেকট্রনের কাছে ইকে আছে এবং ইপি আছে। তাহলে ইলেকট্রনের কাছে কি কি আছে? ইকে আর হচ্ছে ইপি, আর এই দুইটা মিলে মোট শক্তি। তাহলে ইলেকট্রনের যান্ত্রিক শক্তি কিংবা মোট শক্তি কত? ইলেকট্রনের যান্ত্রিক শক্তি কিংবা মোট শক্তি কিংবা মেকানিক্যাল এনার্জি কিংবা টোটাল এনার্জি হচ্ছে ইকে প্লাস ইপি। আচ্ছা, খুব সুন্দর। সো আমাকে ইকে বের করতে হবে, ইপি বের করতে হবে, যোগ করে দিতে হবে। ইকে বের করব, ইপি বের করব, দুটা যোগ করে দিলেই আমরা মোট শক্তিটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। ওকে, আমি আবার বললাম আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। পুরো ক্লাসটাই তোমাকে করতে হবে একটা মাত্র কারণে, এই টপিকগুলো বইয়ে ক্লিয়ার না, এই টপিকগুলো টিচাররা ক্লিয়ার করে না, এই টপিকগুলো মুখস্থ করতে হয়, ফলে পরীক্ষায় যখন ম্যাথ করতে দেয় তখন পারি না। সো আজকের ক্লাস আমি দেখাবো এইগুলা কেমন করে আসে এবং মুখস্থ না করে কিভাবে মনে রাখা যায় সেটা। ওকে, তাহলে চলে আসো। যান্ত্রিক শক্তি কিংবা মোট শক্তি সমান ইকে প্লাস ইপি। এখন আমরা ইকে বের করব, তারপর ইপি বের করব। তাহলে চলে আসো, একদম সহজ, ইকে এরপর ইপি। ইকে, ইকে মানে গতিশক্তি। আমরা জানি গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তির সূত্র, হাফ এম ভি স্কোয়ার। ওকে ভাইয়া, খুব সুন্দর। হাফ এম ভি স্কোয়ার হচ্ছে গতিশক্তির সূত্র। আচ্ছা, তো তোমাদেরকে একটা কথা বলেছিলাম, ইলেকট্রনের বেগ কত? ইলেকট্রনের ভ্যালোসিটি। তাহলে ভ্যালোসিটি অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভ্যালোসিটি অথবা বেগ উই ডোন্ট নো, আমরা জানি না, উই ডোন্ট নো। তাহলে আমরা কি জানি না? আমরা ইলেকট্রনের বেগ কত এই ব্যাপারটা আমরা কেউ জানি না, অর্থাৎ ইলেকট্রনের বেগ বের করাটা সহজ না। ফলে আমরা চাইবো যে বেগ না থাকুক, অর্থাৎ আমরা বেগ ছাড়া অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে পারি কিনা সেটা চাইবো। আমরা চাইবো বেগ না থাকুক, কারণ বেগ থাকলে আমরা শক্তি বের করতে পারবো না, বিকজ উই ডোন্ট নো বেগের মান। ইলেকট্রনের বেগের মান কত জানি না, তাই আমরা এটাকে একটু চেঞ্জ করার ট্রাই করব। তাহলে চলো কিভাবে চেঞ্জ করতে পারি। ওই যে সেই আমাদের বাবা বোর সাহেবের কাছে যাব, গেলাম, এই যে বোর সাহেব, বিপদে পড়ছি। কি বিপদ? ইলেকট্রনের শক্তি বের করতে গিয়ে ভি চলে আসছে, বাট উই ডোন্ট নো ভি। তো আমরা শুনেছি আপনি নাকি সমাধান দিতে পারবেন, তো একটু সমাধান দেন না। তো তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, আরে আমি তোমাদের জন্য একটা সূত্র দিয়ে রেখেছি না, ওই সূত্রে যাও না, ওইখানে গেলেই তুমি ভি বাদ দিয়ে অন্য কিছু আনতে পারবে, যা দরকার নিও, যাও যাও। তাহলে বোর সাহেব পাঠিয়ে দিলেন আমাকে তার সূত্রের কাছে। তো বোর সাহেবের সূত্রটা কি ছিল? বোর সাহেবের সূত্রটা ছিল, দেখো ভালো করে, বোর সাহেবের সূত্র ছিল এম ভি আর সমান NH বাই 2 পাই। এটা ছিল বোর সাহেবের সূত্র। সো এই সূত্রের কাছে যেতে বললেন কেন? এই সূত্রে বেগের পরিবর্তন অন্য কিছু নেওয়া যাবে। তাহলে দেখো এই সূত্রে আসলাম, আসার পরে বেগের পরিবর্তে এখন অন্য কিছু নিতে চাচ্ছি। সো দেখো কিভাবে নিব, বেগের পরিবর্তে অন্য কিছু নিব এই সূত্রে। অথবা আরও একটা সূত্র আছে, এই সূত্র ছাড়াও একদম সরাসরি হয়ে যায়, এটা দিয়েও তুমি চাইলে বেগের পরিবর্তে অন্য কিছু নিতে পারো। গত ক্লাস যারা করেছো ব্যাসার্ধ নির্ণয়, সেটা দিয়েও তুমি চাইলে করতে পারো। দেখো আরেকটা সূত্র আছে, এটা ছাড়া এটা একটা সূত্র, এটা দিয়েও করা যাবে। আরেকটা সূত্র আছে, যেটা তোমার খুশি সেটা নিতে পারো। গত ক্লাস যারা করেছো, আমরা তোমাকে বলেছিলাম যে ইলেকট্রনকে নিউক্লিয়াস টানবে,
কেন্দ্রের দিকে, কেন্দ্রমুখী বল। আর নিউক্লিয়াস কি করবে, আবার ইলেকট্রন কি করবে, বাইরের দিকে ছিটকে চলে যেতে চাইবে। কেন্দ্রবিমুখী বল, কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী, কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী বল সমান ছিল, বলেছিলাম কি না? বলেছিলাম। এখন পরবর্তীতে কেন্দ্রমুখী আর বিমুখী বল সমান থাকায় এই যে F = F, একটা কেন্দ্রমুখী একটা কেন্দ্রবিমুখী। পরবর্তীতে এখান থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম mv²/r, এটা ছিল কেন্দ্রমুখী বলের মান বা বিমুখী বলের মান। আর আরেকটা ছিল কুলম্ব বল। কুলম্ব বলটা আমরা কি পেয়েছিলাম? আমরা সিজিএস এককে 1 × ZeE/r² পেয়েছিলাম। সিজিএস এককে কোন স্টাইলে? সিজিএস স্টাইলে। আবার যদি এসআই স্টাইলে নিতে চাই তাহলে 9 × 10⁹ নিতে হবে। গত ক্লাসের পড়ালেখা ছিল, খুবই ইম্পর্টেন্ট ছিল এগুলো। সো আজকের ক্লাসটা এর চেয়েও মারাত্মক ইম্পর্টেন্ট। আজকের ক্লাস একটু ধৈর্য ধরতে হবে, ডালের মজা নিচে। আমার ক্লাসগুলোতে একটু ধৈর্য ধরতে হবে, ডালের মজা নিচে, মামা মামি কিন্তু নিচে। ওকে, তাহলে চলে আসো। আমরা যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, হয় এ ফর্মুলা, না হয় এ ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কাকে পরিবর্তিত করে ফেলবো? ভিকে পরিবর্তিত করে ফেলবো। ওকে, আচ্ছা, তো কোনটা নিলে সুবিধা হয়? তোমার কোনটা ভালো লাগে? লাল নিবে না কালো নিবে? লাল পাঞ্জাবি নেবে নাকি কালো নিবে? বলো না সকিনা, বলো না তোমার কোনটা ভালো লাগে? সকিনা, সকিনা বলতেছে আমার কালো ভালো লাগে, ব্ল্যাক। তাহলে সকিনা কালোটা নিচ্ছে। দেখো আমরা চাইলে এটাও নিতে পারি, এটাও নিতে পারি, বাট এটা নিলে একটা সুবিধা হচ্ছে কি, mv² আছে, এখানে mv² আছে, বাট এখানে mv² না, এখানে একটু বানাই নিতে হবে। তাই আমরা সরাসরি এটা চুজ করব, এটা নয়। এটা নিতে পারো, বাট এটা চুজ করলে একটু সময় লাগবে, তাই আমরা সরাসরি এটা ব্যবহার করব। সো mv² = কি লিখতে পারি? আর 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 যদি কাটা দিয়ে দিই একটা একটা আর, তাহলে আমরা লিখতে পারি mv² = g/r, এই যে g/r। তাহলে এই মানটা আমরা কি করব? এই মানটাকে আমরা দিব কি জানো? এই মানটাকে আমরা হ্যাশ দিব, হ্যাশ। এটা হচ্ছে হ্যাশ, ইকুয়েশন নাম্বার হ্যাশ। এই যে mv² = g/r, হ্যাশ। এই হ্যাশের মানটা এখানে বসাই দাও, তাড়াতাড়ি বসাও, দেরি করিও না। তাহলে বসাই দিলাম হাফ, mv² এর জায়গায় বসাই দিলাম g/r, হ্যাশ থেকে প্রাপ্ত, হ্যাশ হতে প্রাপ্ত লিখে দাও। কোথায় থেকে তুমি পেয়েছো? হ্যাশ থেকে পেয়েছি। হ্যাশে কি বলা আছে? হ্যাশে বলা আছে mv² = g/r। ওই g/r এখানে বসিয়ে দিলে কি পাই? হাফ g/r। তাহলে আমরা গতিশক্তি সমান পেলাম হাফ mv² এর পরিবর্তে g/r। ওকে ওকে, ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর। অলরেডি অনেকটাই রহস্য বুঝতে পারছো। দেখো এবার রহস্য উদ্ঘাটন হয়ে যাচ্ছে। দেখো 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 দেখো, হাফ ইন্টু এই g/r-কে আমরা মামা বলতে পারি, মামা। তা আমরা তোমাকে বলেছিলাম করিমের মামা কয়টা? করিমের মামা হচ্ছে পিচ্ছি, এই যে হাফ মামা। করিমের মামা হচ্ছে পিচ্ছি, তাই করিমের মামা হচ্ছে হাফ মামা। এই যে দেখো করিমের মামা কে, করিমের মামা হচ্ছে হাফ মামা। তো মামা কাকে বলছি? হাফ ইন্টু মামা, মামা বলছি g/r-কে। তো করিমের মামা একটা কথা বলতো। করিমের মামা কি বলতো? মামা সম্পর্কে হিন্স কি ছিল? সবাই বলো। মামা কি বলতো? জি বাংলা আর না। মামা কি বলতো? মামা বলতো জি বাংলা আর না, আর না। তো এই লাইনটার অর্থটা কি? এই যে দেখো, এবার ভালো করে বুঝতে পারো কিনা দেখো, আল্লাহ তোমাকে বুঝার তৌফিক দেয় কিনা দেখো। এই যে জি, তাহলে জি নাও, নিলাম জি। তারপরে বাংলা, বাংলা বি নাও, বি মানে ভাই, ভাই মানে হচ্ছে যে নিচে একটা ভাগ দিলে সেটাকে ভাই বলি। এরপরে আর, আর নাও, নিলাম। আর না, না এন নাও, ছোট্ট করে এন দাও। তাহলে g/rn, g/rn, জি বাংলা আর না, জি বাংলা আর না, জি বাংলা আর না, g/rn। এটা হচ্ছে মনে রাখতে পারো। এই যে দেখো প্রমাণও করেছি, মনে রাখার ব্যবস্থাও করেছি। তাহলে মামা মানে কি? মামা মানে হচ্ছে g/rn। n মানে কি? ছোট্ট করে n দিয়েছি। n মানে কি? n-তম কক্ষপথের ব্যাসার্ধ। ইলেকট্রন যে সবসময় প্রথম কক্ষপথে থাকবে তা নয়, তা নয়। ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকতে পারে, তৃতীয় কক্ষপথে থাকতে পারে, চতুর্থ কক্ষপথে থাকতে পারে। যেই কক্ষপথে থাকবে সেই কক্ষপথের শক্তি এক এক রকম হবে। প্রথম কক্ষপথের শক্তি যা, দ্বিতীয় কক্ষপথের শক্তি তা নয়, তৃতীয় কক্ষপথের শক্তি তা নয়। তাহলে কক্ষপথের উপর শক্তি নির্ভর করবে। কাজেই তোমার কি হবে? এখানে শুধু আর লিখলে হবে না, আর এন লিখতে হবে। n-তম কক্ষপথের ব্যাসার্ধ। এক একটা কক্ষপথের ব্যাসার্ধ এক এক রকম, এক একটা কক্ষপথের ব্যাসার্ধ এক এক রকম। তাই তোমাকে এখানে কি করতে হবে? এনটা লিখে দিতে হবে, n-তম কক্ষপথের ব্যাসার্ধ। এই কারণেই লিখেছি জি বাংলা আর না, g/r না। এই যে এটা হচ্ছে ভাই চিহ্ন, ডিভাইডেড g/r না। এটা হচ্ছে আমাদের মামা, এটাকে আমরা বলি মামা।
তাহলে হাফ মামা, মামা মানে জি বাংলা আর না, জি বাই আর এন গেল। এবার আমাকে ইপি বের করতে হবে। ইপি বের করার পরে যোগ করে দেওয়ার পর আমরা দেখব কি আসে। তাহলে এবার ইপি বের করব। ওকে, আচ্ছা, তাহলে ইকে বের করলাম হাফ এম বি স্কোয়ার, এখান থেকে হ্যাশ থেকে নিয়ে আসলাম, হ্যাশ থেকে আমরা মানটা নিয়ে আসলাম জি বাই আর এন, তারপর হচ্ছে শেষ কাজ হাফ মামা, মনে রাখো। এবার আমরা ইপি বের করব। সবাই তাহলে মনোযোগ দাও ইপিতে। ওকে, তাহলে এবার আসো ইপি বের করবো আমরা। ওকে, ইপি খুবই ইম্পর্ট্যান্ট, ইপিটা একটু করে মনোযোগ দিতে হবে। ইপিটা একটু কঠিন আছে, একটু কঠিন আছে এখানে। ইপির জন্য অনেক কিছুই জানতে হবে। ইপিটা কিন্তু ইকের মতো সহজ হবে না, একটু করে সবাইকে মনোযোগ দিতে হবে 100%। বললাম তো, তোমার নিয়ত ঠিক করো। তোমার নিয়ত যদি থাকে আজকের ক্লাস থেকে আমি 200% বুঝে নিব, তাহলে আল্লাহ তোমাকে 300% বোঝার তৌফিক দিবে। যে জানতে চায় আল্লাহ জানার রাস্তা বাড়াই দে, যে জানতে চায় আল্লাহ জানার রাস্তা বাড়াই দে। তোমার চাওয়া আর আল্লাহর দেওয়া। আল্লাহ তোমাকে বেশি কিছু করতে বলে নাই বান্দা, ও বান্দা, তোমাকে বেশি কিছু আল্লাহ বললে নাই, বলছে তুমি চাও আমি দিব। তুমি তো চাও, আমি দে না ওয়ালা, তুমি না চাইলে কারে দিব? আরে তুমি একবার চাও তো আমি 10 বার দিব, 100 বার দিব, 700 বার দিব, তো চাইতে তো হবে। তুমি যদি না চাও আমি কেন দিব তোমাকে? চাইতে তো হবে। তো তুমি জানার ইচ্ছে আর আল্লাহ তোমাকে দিয়ে দিবে, ইচ্ছাটা থাকতে হবে তোমার। ওকে ওকে ভাইয়া, তাহলে এবার চলে আসো বিভব শক্তি। তাহলে এখন আমরা দেখব ইপি বের করার টেকনিকটা। ইপি বের করব, ইপি নির্ণয়। এটা একটু সহজ হবে না, একটু কঠিন হবে, সে একটু মনোযোগ দিতে হবে। ইপি নির্ণয় যেটা আমাদের বইয়ে স্কিপ করেছে। আমাদের বইপত্রগুলো কি নয়, স্ট্যান্ডার্ড নয়, বইগুলো স্ট্যান্ডার্ড নয়, স্টুডেন্টরা বুঝে না, সেই জন্য স্ট্যান্ডার্ড বই লিখতে হবে। দেখো ইপি নির্ণয়। ওকে, এখন ইপিটা কি সেটা আমাকে আগে বুঝতে হবে। ইপিটা কি, চলো আমরা লিখি। চার্জের ক্ষেত্রে, চার্জের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? চার্জের ক্ষেত্রে বিভব নামে একটা জিনিস আছে। একটা কি আছে? জিনিস আছে। চার্জের ক্ষেত্রে বিভব নামে একটা কি আছে? জিনিস আছে। ওকে ভাইয়া, তাহলে কিসের ক্ষেত্রে? চার্জের ক্ষেত্রে কি নামে? বিভব নামে একটা জিনিস আছে। ঠিক আছে, এই বিভবটা কি বা বিভব শক্তি জিনিসটা কি? চলো একটু দেখি বিভব জিনিসটা কি। বিভব কি এখন সেটা দেখব। ইংলিশে বলা হচ্ছে পটেনশিয়াল। তাহলে চার্জের জন্য, ফর চার্জ, পটেনশিয়াল নামে একটা জিনিস আছে। পটেনশিয়াল, এই পটেনশিয়াল জিনিসটা কি সেটা দেখতে হবে। চলো পটেনশিয়াল জিনিসটা কি সেটা দেখি আমরা। ওকে, আসো। পটেনশিয়াল জিনিসটা হচ্ছে অসীম হতে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনলে। প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, অন্যথায় তুমি কি পাবে না, পড়ার মজাও পাবে না, পরীক্ষা অ্যান্সারও করতে পারবে না। তাহলে পটেনশিয়াল বা বিভব কি? অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনলে, কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, যে কাজ করতে হয় তাকে আমরা কি শক্তি বলি বা তাকে কি বলি? বিভব বলি, বিভব বলি। আচ্ছা, এই বিভবটাকে আমরা চাইলে বিভব শক্তিও বলতে পারি, ইন সাম কেস, নট অল। কিছু ক্ষেত্রে বিভবকে বিভব শক্তি বলতে পারি। সো আমরা কিন্তু ইপি নির্ণয় করছি। হোয়াট ইজ ইপি? ইপি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। এই বিভব শক্তি বুঝতে হলে বিভব বুঝতে হবে। বিভব শক্তি যদি তুমি বুঝতে চাও, বিভব বুঝতে হবে। তাই আগে বিভবটা লিখেছি। বিভব কি জিনিস? অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে আনতে, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় তাকে বিভব বলি। এটা ছিল আমাদের 9-10 বই বা ইন্টারের বইয়ের ডেফিনেশন। আমরা সবাই ক্লাস 9-10 এটা শিখেছি, অসীম থেকে একক ধনাত্মক আধান আনতে যে কাজ করতে হয়। ঋণাত্মক আধানকেও আনা যাবে, আমরা যে সবসময় ধনাত্মক আধান আনবো তা নয়। ঋণাত্মক আদানকেও আনা যাবে, কোনো সমস্যা নেই, এটা একটা ট্রেডিশন জাস্ট। তাহলে কেউ যদি ঋণাত্মক আদান আনতে চায় সে আনতে পারবে, এটা একটা জাস্ট ট্রেডিশন। আনতেই হবে এখানে ধনাত্মক আদান এটা না, ঋণাত্মক আদান চাইলেও আনতে পারবে, তখনও সেম জিনিস, শুধু হয়তো প্লাস মাইনাস একটু ঝামেলা থাকতে পারে, বাট সেম জিনিস। এটা হচ্ছে বিভব, যে কাজ করতে হয়।
অসীম থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয়, আমরা যদি ঋণাত্মক আধানকে আনি কোনো সমস্যা নাই, যে কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব। সো বিভবটা কি দেখো, এবার এই কর্নারে দেখাচ্ছি তোমাদেরকে বিভবটা কি। ভাই এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জের বস্তা, নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জের বস্তা, তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস অথবা পজিটিভ চার্জের গুদাম বস্তা। এই পজিটিভ চার্জের গুদাম বা বস্তা। আর অসীম থেকে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ অসীম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অসীম। অসীম থেকে কি আনবো, ঋণাত্মক চার্জ আনবো, ইলেকট্রন আনবো। তো অসীম থেকে যে ইলেকট্রনটা আনবো, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অসীম, এই যেটা হচ্ছে অসীম, অসীম থেকে আনছি এটাকে। এখন অসীমের ডেফিনেশনটা কি, অসীম কাকে বলবো? আল্লাহর কাছে কি অসীম? অসীম কোথায়? লৌহে কলম সিদরাতুল মুনতাহা আরশে আজিমে কি অসীম? না, অসীম কিন্তু এখানে নয়। তড়িতের ক্ষেত্রে বলো বা এইসব ক্ষেত্রে অসীমের একটা ডেফিনেশন আছে। অসীমের সংজ্ঞাটা হচ্ছে এখানে যে গুদাম বা যে গডফাদার আছে সে একটা কি তৈরি করবে, ফিল্ড তৈরি করবে, সে একটা ক্ষেত্র তৈরি করবে তার চারপাশে। এই যেটা হচ্ছে পজিটিভ চার্জের ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র বলি আমরা এটাকে, তড়িৎ ক্ষেত্র। তাহলে পজিটিভ চার্জের ক্ষেত্র হচ্ছে এটা, এটা হচ্ছে পজিটিভ চার্জের ক্ষেত্র। তো এই যে পজিটিভ চার্জের যে ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের বাইরের প্রত্যেকটা জায়গাকে আমরা অসীম বলবো। তাহলে অসীম বলতে কি বুঝায়? ক্ষেত্রের বাইরে যে কোনো জায়গাকে অসীম বুঝায়। অসীম বলতে তাহলে কি বুঝায়? অসীম বলতে বুঝায় ক্ষেত্রের বাইরে সব কিছুকে অসীম। অর্থাৎ তুমি যেই ক্ষেত্রে তাকে নিয়ে আসছো, যেই ফিল্ডে তাকে নিয়ে আসছো, যেই গুদাম বা গডফাদারের ফিল্ডে তুমি তাকে নিয়ে আসছো, ওইটার বাইরে সব কিছুই অসীম, ওই ক্ষেত্রের বাইরে সব কিছু অসীম। অর্থাৎ ওইখানে তার প্রতি কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। তাহলে ক্ষেত্রের বাইরে থেকেও বলতে পারো, কেউ যদি অসীম না বলে এখানে লিখে ক্ষেত্রের বাইরে থেকে ক্ষেত্রের ভিতরে হবে, ফিল্ডের বাইরে থেকে ফিল্ডের ভিতরে আনছে এটা বললেও হবে। কেউ যদি বলে ফিল্ডের বাইরে থেকে ফিল্ডের ভিতরে ঢুকাইছি, হবে। অসীম বলতে ফিল্ডের বাইরে বোঝায়, ঠিক আছে। তাহলে অসীম থেকে, অসীম থেকে একটা চার্জকে ক্ষেত্রের মধ্যে আনবো, যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমার কি, বিভব। তা আমরা ইলেকট্রনকে নিউক্লিয়াসের কাছে আনবো, যে কাজ করতে হবে সেটা হচ্ছে বিভব, যে কাজ করতে হবে, কাজ এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কাজ করাটা। ওকে, সো এবার দেখো বিভবের কনসেপ্টটা ক্লিয়ার কিনা। যদি বিভবের কনসেপ্টটা ক্লিয়ার হয়, এবার সামনে যাব, এই কাজের বিষয়টা নিয়ে একটু বলবো। সো একটু রিভিউ দিচ্ছি। যান্ত্রিক শক্তি, ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে, এটা হচ্ছে আজকের ক্লাসের টপিক, লেকচার 4। সো ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে এটা বের করতে চাচ্ছি আমরা। সো যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি মানে মোট শক্তি, মোট শক্তি মানে গতিশক্তি এবং বিভব শক্তি। গতিশক্তি বের করে ফেলেছি, হাফ মামা। এবার বিভব শক্তি বের করব। সো বিভব শক্তির জন্য তোমাকে বিভব জিনিসটা চিনতে হবে। বিভব জিনিসটা বললাম, বিভব জিনিসটা কি? বিভব জিনিসটা হচ্ছে কাজ। বিভব মানে কাজ। আজকে থেকে বিভব বললেই কাজ, বিভব বললেই কাজ। তবে সবার কাজকে বিভব বলা যাবে না। অসীম থেকে একক কিছু কানতে যে কাজ সেটাকে বলবো যে বিভব। অসীম থেকে একক হতে হবে, অসীম থেকে একক হতে হবে, সেটাকে বলবো বিভব। তার মানে বিভব মানে কাজ, অসীম থেকে কিছু আনলে সেটা হচ্ছে বিভব। তাহলে এইটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এবার আমরা ইপি এর ইকুয়েশন বের করতে পারবো। তাহলে চলো এবার ঝাঁপিয়ে পড়ি ইপি এর ইকুয়েশন বের করতে গিয়ে। ওকে, আসো। প্রত্যেকটা জিনিস একেবারে ভেঙে ভেঙে দেখতে হবে, আর নাহলে কিন্তু কেমিস্ট্রিতে ধরা, কেমিস্ট্রিতে স্টুডেন্টরা বেশি ধরা খায়, বেশি ধরা খায় কেমিস্ট্রিতে। কেন? কারণ হচ্ছে তারা কি নয় আসলে ভালো করে বুঝে বুঝে পড়ে না। তাহলে এবার দেখো ভাইয়া, ওকে ভালো করে দেখো। এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, পজিটিভ চার্জের গুদাম। আর এটা হচ্ছে একটা ইলেকট্রন। এই যে মনে করো এখন এটা হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্র থেকে ইলেকট্রন, ক্ষেত্র এখান থেকে আস্তে 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 নিয়ে আসবো। ও কিন্তু গান শুরু করে দিয়েছে। নিউক্লিয়াস ইলেকট্রনকে বলতেছে বুকে চিন চিন করে হাই, ইলেকট্রন তোমাকে কাছে চাই। হ্যাঁ, নিউক্লিয়াস কিন্তু গান শুরু করে দিয়েছে, ইলেকট্রনকে বলছে ওকে চিন চিন করে হাই, ইলেকট্রন তোমাকে কাছে চাই। ওকে, আমার গলা তো ভালো না, যাই হোক। তখন ইলেকট্রন নিউক্লিয়াসকে রিপ্লাই দিচ্ছে আমরা দুজন দুজনাতে প্রেমের দুনিয়ায়। আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, সি 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 সি, দেখো না, দেখো না টানতেছে, দেখো না। আরে ইলেকট্রন তো নেচে নেচে চলে আসছে, লজ্জা লাগে ভাই এগুলো দেখলে। কি করতাম, এই নিউক্লিয়াস এই ইলেকট্রন, শুরু হয়ে গেছে খেলা, লাইভ সম্প্রচার। বলতেছে একটু দেখো না। আমারও তো দেখতে মন চায় না, বুঝতে বিষয় নাই, দেখতে মন চাই, একটু দেখি আর কি, একটু দেখি, দেখতে মন চাইলে একটু দেখি। কি দেখি বলা যাবে না, ঠিক আছে। তাহলে দেখো তো, এই যে নিউক্লিয়াস আর হচ্ছে ইলেকট্রন, ও ওকে টানবে, বুকে চিনচিন করছে তোর কাছে চাই। ওকে,
তাহলে দেখো এখন ইলেকট্রনকে নিউক্লিয়াস কি করবে? টানবে। মনোযোগ মনোযোগ, সবাই কমেন্টে আবার ঝড় শুরু করে দিয়েছো। ওকে রাখো, কমেন্টে ঝড় রাখো। মনোযোগ মনোযোগ, দেখো আবার আমরা পড়ায় ফিরে আসি। আজকে সময় বেশি নাই, পড়ায় ফিরে আসি, এরপর শেষে মজা করব আর হিসু ব্রেক দিব শেষে। ওকে, আচ্ছা দেখো, সো ইলেকট্রন আর হচ্ছে নিউক্লিয়াস, সবাই মনোযোগ দাও, সবাই খেয়াল করো। আবার তাহলে নিউক্লিয়াস আর হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রনকে নিউক্লিয়াস কি করবে? টানবে, আকর্ষণ করবে। চার্জের কারণে, এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, চার্জের কারণে এটাকে কি করবে? আকর্ষণ করবে, টানবে। তো একটা ব্যাপার ভালো করে খেয়াল করো তো, ইলেকট্রন এটা মনে করো 1 নাম্বার পজিশন। ইলেকট্রন যখন এখানে আছে তখন যে টান, ইলেকট্রন যদি আরেকটু কাছে আসে আরেকটু বেশি টান, ইলেকট্রন যদি আরেকটু কাছে আসে আরেকটু বেশি টান, ইলেকট্রন যতই কাছে আসবে নিউক্লিয়াস তো ততই টানবে। বুঝো নাই? ওই যে ইলেকট্রন ওইখানে দেখা যাচ্ছে নিউক্লিয়াসের মনের বুকের ভিতর চিনচিন করছে, ইলেকট্রন আরও কাছে চলে আসছে, ওর বুকের ভিতরে আরও চিনচিন করছে, ইলেকট্রন আরও কাছে, আরও চিনচিন বেড়ে গেল, আরও কাছে আসছে ইলেকট্রন, আরও কাছে আসছে। সো মনে রাখো, ইলেকট্রন যখন এখানে, নিউক্লিয়াস যেভাবে টানবে, ইলেকট্রন এখানে থাকলে আরও বেশি টানবে, ইলেকট্রন এখানে টানলে আরও বেশি আকর্ষণ করবে, এখানে থাকলে আরও বেশি আকর্ষণ করবে। তার মানে আমার এই যে এই 1 নাম্বার অবস্থানের বলটা, আকর্ষণ বল, 1 নাম্বার অবস্থানের আকর্ষণ বল, 2 নাম্বার অবস্থানের আকর্ষণ বল, 3 নাম্বার অবস্থানের আকর্ষণ বল, 4 নাম্বার অবস্থানের আকর্ষণ বল, সবগুলা কি হবে না? এক হবে না। 1 নাম্বার অবস্থানের আকর্ষণ বল কম হবে, 2 নাম্বার একটু বেশি হবে, 3 নাম্বার আরেকটু বেশি হবে, 4 নাম্বার অবস্থানের আকর্ষণ বলটা আরেকটু বেশি হবে। তার মানে বলগুলা কি নয়? সমান নয়। বলগুলা কি নয়? সমান নয়। বলগুলা কি নয়? সমান নয়। এক একটা বিন্দুতে এক এক ধরনের বল কাজ করছে। সো এক এক বিন্দুতে এক এক ধরনের বল কাজ করছে। ধরনের কি কাজ করছে? বল কাজ করছে। এই ধরনের বলকে আমরা বলি, এই ধরনের বলকে আমরা কি বলি? এই ধরনের বলকে আমরা বলি পরিবর্তনশীল বল। পরিবর্তনশীল বল। ইংলিশ ভার্সনে যারা আছো, এই ধরনের বলকে আমরা বলি ভেরিয়েবল ফোর্স। তাহলে দেখো এক একটা বিন্দুতে ইলেকট্রনকে এক একভাবে টানছে, তাহলে এক এক বিন্দুতে এক এক ধরনের বল কাজ করছে, এই ধরনের বলকে পরিবর্তনশীল বল বলা হচ্ছে। তো এখন আমাকে কি বলেছে? আমাকে বলেছে অসীম থেকে ক্ষেত্রের মধ্যে ইলেকট্রনকে আনতে যে কাজ করতে হয়। তো এখন তাহলে কাজ মানে বিভব শক্তি বের করছি। সো বিভব শক্তি বলতে কাজকে বোঝায়। সো কাজ নিব। এখন বলেছে কি অসীম থেকে আনতে যে কাজ করতে হয় সেটা। তো কাজ মানে কি? কাজ মানে হচ্ছে বল ইনটু সরণ। কাজ বলতে বোঝায় বল ইনটু সরণ। এটাই হচ্ছে কাজের ফর্মুলা। তাহলে অসীম থেকে ইলেকট্রনটা আনতে যে কাজ করতে হয়, অসীম থেকে একক ধনাত্মক আধানকে অথবা ঋণাত্মক আধানও আনতে পারো। সো অসীম থেকে ঋণাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয় সেটাকে বলি বিভব বা বিভব শক্তি। তাহলে কাজ বলতে বল এবং সরণ। কিন্তু আমার কথা হচ্ছে, ও আমার ভাইয়েরা, বেসিক এবং বেসিক ভালো করে খেয়াল করো, এখানে বল কি একটা নাকি এক এক রকম? এক এক বিন্দুতে যদি বল এক এক রকম হয়, তুমি কোন বল নিবে? এখানে কোন বল নিবে? তুমি যে এখানে লিখবে W is equal to F into S, এখানে F কে হবে? F1, F2, F3 নাকি F4? কাকে নিবে তুমি? তুমি যে কাজ বের করবে, বিভব শক্তি মানে কাজ, তুমি যে বিভব শক্তি নির্ণয় করছো, ইপি নির্ণয় করছো, ইপি মানে কাজ মানে বল এবং সরণের গুণফল, তুমি কাকে নিবে এখানে? বল তো পরিবর্তনশীল, প্রত্যেকটা পয়েন্টে বল পরিবর্তিত হচ্ছে। তো পরিবর্তনশীল বল হলে আর এগুলা নেওয়া যাবে না। কি করতে হবে? পরিবর্তনশীল বল হলে মনে রাখবা, আমি এটা ফিজিক্সে বিস্তারিত বলেছি, এখানে কেমিস্ট্রিতে হালকা করে বলছি, যদি বল পরিবর্তনশীল হয়, কি হয়? পরিবর্তনশীল হয় বলটা। তাহলে পরিবর্তনশীল বল হলে তখন কাজের ইকুয়েশন হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে বলকে সরণের সাপেক্ষে। এই এক্স হচ্ছে সরণ, সরণের সাপেক্ষ ডি দ্বারা বোঝায় সাপেক্ষ, এক্স দ্বারা বোঝাচ্ছে সরণের সাপেক্ষে বলকে, কাকে? বলকে সরণের সাপেক্ষে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কখন এই কাজটা করব? পরিবর্তনশীল বল হলে।
কারণ পরিবর্তনশীল বল বলতে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এক এক ধরনের বল, ফলে আমাকে ইন্টিগ্রেশন করেই পুরো জিনিসটার বল নিতে হবে। ইন্টিগ্রেশন করার অর্থ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে 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 কী করে দেওয়া, সে তোমাকে কাজের জিনিসটা বের করে দিবে এবং যোগ করে দিবে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে নিয়ে সে একসাথে যোগ করে তোমাকে জিনিসটা দিবে। তাহলে কখন ইন্টিগ্রেশনের কথা আসবে? হয় ইন্টিগ্রেশন, কখন ইন্টিগ্রেশন করে বল বের করতে হবে, কাজ বের করতে হবে কখন? হয় ইন্টিগ্রেশন যখন পরিবর্তনশীল বল থাকবে, পরিবর্তনশীল বল থাকবে তখন এই কাজটা করতে হবে। তো এখানে দেখো ইলেকট্রনকে নিউক্লিয়াস টানছে, পরিবর্তনশীল বল ইন্টিগ্রেশন করতে হবে। সব তোমার বইয়ে আছে কিন্তু বুঝো নাই তুমি, ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে সেটা বের করছিলাম। আমরা এইটুকু পর্যন্ত এসেছি, W সমান F dx, প্রায় শেষ। আর একটু গেলেই আমরা পেয়ে যাব সেই রহস্য, মাইনাস মামা। আমরা প্রশ্ন করেছিলাম পিঙ্কিকে, পিঙ্কি তোমার মামা কয়টা? পিঙ্কি বলছে আর বলিও না, একটা মামা ছিল সেও বিদেশ চলে গেছে। তাহলে পিঙ্কির মামা হচ্ছে মাইনাস মামা, আমরা সেই মাইনাস মামাটা বের করতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা কতটুকু পেলাম দেখো। তাহলে বিভব শক্তি সমান কাজ, কাজ সমান হচ্ছে পরিবর্তনশীল বল ইন্টু সরণ হচ্ছে W সমান ইন্টিগ্রেশন F dx। এবার F এর মান বসাবো, dx এর মান বসাবো, তাহলেই খেলা শেষ। তাহলে F এর মান এবং dx এর মান বসাবো, খেলা শেষ। এবার দেখো খেলাটা পুরোটাই শেষ করে দিয়েছি আমি, খেলা পুরোই শেষ। ওকে, তাহলে আসো, W সমান ইন্টিগ্রেশন F dx। এই যে এখনই খেলা শেষ হয়ে যাবে, এখনই খেলা শেষ হয়ে যাবে। দেখো ফার্স্ট অফ অল আমাকে বলেছে অসীম থেকে ক্ষেত্রের কোন একটা বিন্দুতে, তা আমরা একটা ইলেকট্রনকে অসীম থেকে কোথায় নিয়ে আসব? অসীম থেকে আমি নিচে দেখাচ্ছি, নিউক্লিয়াস, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। এটাকে বলবো R1, এটাকে বলবো R2, এটা হচ্ছে R3। তো এইভাবে করে করে Rn, তো আমরা যে কোনো একটা কক্ষপথে আনতে পারি, তাই আমরা বললাম Rn এ আনবো, nতম কক্ষপথে তাকে নিয়ে আসবো। কোথায় থেকে? অসীম থেকে। অসীম থেকে কোথায় আনবো তাকে? nতম কক্ষপথে। আমার কোথায় থেকে কোথায় আনতে হবে? অসীম থেকে nতম কক্ষপথে আনতে হবে। তাহলে অসীম থেকে Rn F dx, এটা হচ্ছে তোমাদের বইও আছে বিভব শক্তির ইকুয়েশন। তাহলে আমরা ইপি বের করছিলাম, তাহলে ইপি সমান কাজ, কাজ সমান অসীম থেকে Rn পর্যন্ত, অসীম থেকে Rn পর্যন্ত আনতে যে কাজ, তাহলে অসীম থেকে Rn পর্যন্ত F dx এর ইন্টিগ্রেশন। কেন ইন্টিগ্রেশন? পরিবর্তন হচ্ছে তাই। একদমই সোজা, এখনই শেষ হয়ে যাবে, একটু করে দেখো তাহলে। ওকে, এইটুকু পর্যন্ত পেলাম আমরা। এবার আসো, এখানে ইলেকট্রন আর এখানে নিউক্লিয়াস। ইলেকট্রন নিউক্লিয়াসকে টানছে, তো ইলেকট্রন নিউক্লিয়াসকে টানবে এ কথার অর্থ হচ্ছে একটা মাইনাস চার্জ একটা প্লাস চার্জকে টানবে। তো মাইনাস প্লাসকে যে টানে এই বলের নাম কি বলো তো? মাইনাস প্লাসকে টানে যে এই বলের নাম কি? তড়িৎ বল বা কুলম্ব বল। তাহলে এই বলের নাম হচ্ছে কুলম্ব ফোর্স। তো কুলম্ব বলের ইকুয়েশনটা কি? কুলম্ব বলের ইকুয়েশনটা হচ্ছে ZE ডিভাইডেড বাই R স্কয়ার, আর সামনে হচ্ছে 1 CGS স্টাইলে লিখলে, ঠিক আছে। আর এখানে dx থাকবে। তাহলে দেখো F বলের মানটা বসালাম, এটা হচ্ছে F বলের মান, তারপর এটা হচ্ছে dx বসালাম, তারপরে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন ইনফিনিটি থেকে Rn, এটা হবে আমাদের বিভব শক্তি ইপি। বের হয়ে গেছে, দেখো একটু গেলেই বের হয়ে যাবে, একটু গেলে। প্রশ্ন হচ্ছে এখানে আর স্কয়ার বসাবো নাকি এক্স স্কয়ার বসাবো? এখানে এক্স স্কয়ার বসাবো, আর স্কয়ার বসাবো না। কেন? কারণ আমরা তো জানি না তাকে কতটুকু আনছি, কতটুকু তাকে আনছি আমরা তো জানি না। তো যেহেতু জানি না তাকে আমি এখানেও আনতে পারি, এখানেও আনতে পারি, এখানেও আনতে পারি, এখানেও আনতে পারি, এইটুকুকে আমরা এক্স ধরে নিচ্ছি। চলক আমি ইলেকট্রনকে যে কোনো কক্ষপথে আনতে পারি। ইলেকট্রনকে 2 নাম্বার কক্ষপথে আনতে পারি, 1 নাম্বার কক্ষপথে আনতে পারি, 3 নাম্বার কক্ষপথে আনতে পারি। ইলেকট্রনকে যে কোনো কক্ষপথে আনতে পারি। কাজেই আমার এই দূরত্বটা ফিক্স নয়, এই দূরত্বটা একটা ভেরিয়েবলস বা চলক, যে কোনো দূরত্ব, তাই আমরা এক্স বলে নিলাম, এক্স স্কয়ার। এই যে সরণ, এটাকে আমরা বলতে পারি সরণ, ইলেকট্রনের এই যে সরণ, তাহলে এক্স স্কয়ার বললাম। কেন এক্স? যে কোনো ডিস্টেন্স আনতে পারি, তাই এক্স ধরে নিলাম, পরবর্তীতে ওটার মান চলে আসবে। এবার ভাইয়া কাজ প্রায় শেষ, শুধু ইন্টিগ্রেশন করব তো মামা চলে আসবে।
ইন্টিগ্রেশন করে দাও, মামা চলে আসবে। তো চলো ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশনটা করে মামাটা নিয়ে আসবো। জাস্ট এখানে খালি রাখলাম, এখানে আমরা ফাইনাল রেজাল্টটা লিখব। এই বক্সের মধ্যে আমরা ফাইনাল রেজাল্টটা লিখব। আমরা সবাই অপেক্ষা করছি ফাইনাল রেজাল্ট কি আসে সেটা লেখার জন্য। তাহলে আসলে ইন্টিগ্রেশনটা করলেই হয়ে যাবে। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে খেয়াল করো, ইন্টিগ্রেশনটা আমরা পাশে দেখাচ্ছি তোমাদেরকে। ইন্টিগ্রেশনটা একদম সহজ, একদম সহজ ইন্টিগ্রেশন। যাদের কঠিন লাগে এখনই সহজ লাগবে। দেখো ইন্টিগ্রেশনটাতে কি বলছে, ইন্টিগ্রেশনটা হচ্ছে ইনফিনিটি থেকে আর এন, আর এখানে আছে জেড ইএস ই, আর এখানে আছে এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এটাই। এবার আসো এখানের মধ্যে জেড কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে কি হবে, বাইরে চলে আসবে। ই কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ই কনস্ট্যান্ট বাইরে চলে আসলো। তাহলে বাকি আছে ইনফিনিটি থেকে আর এন পর্যন্ত 1/x স্কোয়ার ডিএক্স। এরা বাইরে আসলো না কেন? কারণ এরা কি নয়, কনস্ট্যান্ট নয়, ধ্রুবক নয়, এরা চলক। চলক থাকলে ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে, আর ধ্রুবক হলে বাইরে চলে আসবে। ওকে, আচ্ছা এবার চলে আসো ভাইয়া। তাহলে ইন্টিগ্রেশনের নিয়ম কি? ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে ধ্রুবক হলে বাইরে চলে আসবে, বাইরে চলে আসবে। 1/x স্কোয়ার মানে কি? 1/x স্কোয়ার মানে হচ্ছে x মাইনাস 2। কারণ 1/1 থাকলে আমরা কি বলি, মাইনাস দিয়ে লিখি, তাহলে x মাইনাস 2। ওকে, x মাইনাস 2কে আমাদের কি করতে হবে, ইনফিনিটি থেকে আর এন পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, জেড ই স্কোয়ার বাইরে থাকবে এই। আচ্ছা, আমরা প্রত্যেকটা লাইনকে একটু ডিভাইড করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে দেখো, তাহলে x মাইনাস 2 ইন্টিগ্রেশন মানে কি, পাওয়ার 1 বেড়ে যাবে, বেড়ে যাওয়া পাওয়ার দ্বারা ভাগ, পাওয়ার 1 বাড়াই দিব, বেড়ে যাওয়া পাওয়ার দ্বারা ভাগ করে দিব। তাহলে পাওয়ার 1 বেড়ে যাবে, x মাইনাস 2 পাওয়ার 1 বেড়ে প্লাস 1 হবে। বেড়ে যাওয়া পাওয়ারটা দ্বারা ভাগ করে দিব, ওই যে পাওয়ারটা আছে ওইটা দিয়ে ভাগ করে দিব। সো পাওয়ারটাকে 1 যোগ করে দিব, পাওয়ার 1 বেড়ে যাবে, পুরোটা দ্বারা ভাগ করে দিব, পাওয়ার 1 বাড়াই দিব, পুরোটা দ্বারা ভাগ করে দিব। এটা বলা হচ্ছে ইন্টিগ্রেশন। তারপর এখানে লিমিট বসাবো ইনফিনিটি থেকে আর এন। এরপর আর কোনো ডিএক্স ডিএক্স দেবো না, ইন্টিগ্রেশন করা শেষ। যখন ইন্টিগ্রেশন করা শেষ হবে থার্ড ব্রেকেট দিতে হয়। ইন্টিগ্রেশন করা শেষ সেটা বোঝানোর জন্য থার্ড ব্রেকেট দিয়ে লিমিটটা এখানে এখানে বসাইতে হয়। ইন্টারমিডিয়েট অবস্থা বলা হচ্ছে এটাকে, যারা ফিজিক্স পড়ছো তারা জানো এই ব্যাপারটা। ওকে, তাহলে জেড ই। এবার ইন্টিগ্রেশন শেষ আমরা কি পাচ্ছি, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি, দেখো তো দেখা যাচ্ছে কি না, ফাইনালি আমরা পাচ্ছি এখানে মাইনাস আছে একটা, সো -1, আর উপরে পাচ্ছি x -1। ঠিক আছে, এরপর আমরা লিমিটটা বসাবো, এই যেটা পাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এবার লিমিটটা বসাও, একবার উপরের লিমিটটা বসাবা আর একবার নিচের লিমিটটা বসাবা। তো তার আগে আমরা x -1কে কি লিখতে পারি, x -1কে আমরা কি লিখতে পারি, x -1কে আমরা 1/x লিখতে পারি। 1/x মানে x -1, আর সামনে একটা কি ছিল, মাইনাস ছিল। মাইনাসটা কোথায় দিতে পারি, একদম সামনে দিতে পারি, একদম সামনে একটা মাইনাস দিলাম, আর এখানে 1/x লিখলাম। এবার লিমিটটা বসাও, তাহলে লিমিট বসালে আর এন এর লিমিট বসালে কি হবে, এখানে 1/rn হয়ে যাবে, মাইনাস ইনফিনিটি বসালে 1/∞ হয়ে যাবে। 1/∞ মান কত, 1/∞ মান 0 লিখে দিচ্ছি পাশে, 1/∞ সমান 0। 1/∞ মান কত, 0। তাহলে এই পুরো জিনিসটা 0 হয়ে যাবে। তাহলে ফাইনালি কি পাচ্ছি, মাইনাস জেড ই, আর এখানে পাচ্ছি 1/rn, এটাই পাচ্ছি। এটা হচ্ছে পুরো ইন্টিগ্রেশন করার পর এই জিনিসটা পাচ্ছি। সো আমরা ইন্টিগ্রেশন শেষ, এখন লিখব মাইনাস g/rn শেষ। এবার তোমরাই বলো মামার নাম কি ছিল, জি বাংলা আর না, জি বাংলা আর না, জি বাংলা আর না, এ জি বাই আর না, জি বাংলা আর না, এটা ছিল মামা। তো তোমাদেরকে বলেছিলাম পিঙ্কি তোমার মামা কয়টা, ও বলেছিল একটা মামা ছিল, ওইটাও চলে গেছে, মাইনাস মামা। এই হচ্ছে আমাদের পুরো বিভব শক্তির প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে প্রমাণ। পুরো বিভব শক্তির প্রমাণটা হচ্ছে এটা। একদম প্রত্যেকটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে না, প্রত্যেকটা জিনিস আমরা দেখাচ্ছিও, আবার শর্টকাটও বলে দিচ্ছি। দুইটাই জানতে হবে তোমাকে জানতে হবে, অ্যাটলিস্ট জানতে হবে, মনে রাখো না রাখো, তোমাকে জানতে হবে কিভাবে এসেছে ব্যাপারগুলো, এটা জানতে হবে। ঠিক আছে, আর মনে রাখো না রাখো সেটা তোমার ব্যাপার, বাট জানতে হবে, ইউ হ্যাভ টু নো। তোমার খাতায় এটা থাকতে হবে, যে কোনো একদিন তোমার কাজে দিবেই, ওই দিন যেন খাতা দেখে বলতে পারো। পরীক্ষায় আসুক না আসুক, যে কোনো একদিন তোমাকে লাগবে এটা। আচ্ছা,
তাহলে একবার রিভিউ দিয়ে দিই, দেখো পুরোটা একবার রিভিউ দিয়ে ক্লাসটা শেষ করে দিব। তাহলে দেখো বিভব শক্তি সমান কি, অসীম থেকে এনতম কক্ষপথে ইলেকট্রনকে আনতে যেই কাজ মানে এফ ডিএক্স পরিবর্তনশীল কাজ হলে ইন্টিগ্রেশন। এবার এফ মানে হচ্ছে কুলম্ব বল, তো কুলম্ব বল কি, কুলম্ব বল হচ্ছে Q1 Q2 ডি স্কোয়ার, তার মানে জেড ই এক্স স্কোয়ার, আর এখানে সিজিএস এককে 1 হবে ওইটার মান। তারপর এবার ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করলে এই যে 1/x ইন্টিগ্রেট করার পর মাইনাস জি বাই আর এন আসছে, জি বাংলা আর না, এটা হচ্ছে মাইনাস মামা। তাহলে আমরা ইকেও বের করেছি, ইপিও বের করেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ফিনিশিং দিয়ে দিই, আমাদের ক্লাস শেষ, আমাদের ক্লাস আজকে শেষ। তাহলে আমরা আজকে ফিনিশিং দিব, এখন সবাই যেও না, দেখো ফিনিশিং কি। তাহলে আজকে ক্লাস শেষ আমাদের। আজকের ক্লাস আমরা কি শিখেছি সেটা দেখাচ্ছি। আজকের ক্লাস আমরা কি শিখেছি, আজকের ক্লাস আমরা শিখেছি ইলেকট্রনের কাছে কেমন শক্তি আছে, উত্তর হচ্ছে ই পরিমাণ শক্তি আছে। এখন ই সমান কত, ই সমান হচ্ছে ই কে প্লাস ইপি। করিমের মামা কয়টা, আদনান, তোমরাই বলো করিমের মামা কয়টা, আদনান, সবাই বলো সবাই বলো, করিমের মামা কয়টা, আদনান। আর পিঙ্কির মামা একটা ছিল, সেটাও চলে গেছে, তাহলে হাফ মামা মাইনাস মামা। মামা কি বলতো, মামা বলতো জি বাংলা আর না, তাহলে জি বাই আর। মামা কি বলতো, হাফ জি বাই আর এন মাইনাস জি বাই আর এন। তাহলে তুমি আমাকে বলো হাফ জি বাই আর এন থেকে মাইনাস আর জি বাই আর এন চলে গেলে কি হয়, তোমরাই বলো আমাকে। হাফ মাইনাস, তাহলে মাইনাস হাফ জি বাই আর এন থাকে, এইটাকে যদি আমরা যোগ বিয়োগ করে দিই, এই যে দেখো হাফ মামা থেকে যদি মাইনাস মামা চলে যায়, মাইনাস হাফ মামা, এটা হচ্ছে আমাদের শক্তি ই। এবার তোমাদের বইয়ের সাথে একটু করে মিলিয়ে দিব, যে আমার জিনিসটা খেয়াল করো কতটা সহজ, দেখো কত সহজ, দেখো কত সহজ, তোমাদের বই কত প্রতিবন্ধী আর এটা কত সহজ, দেখো এটাই তো শক্তির ইকুয়েশন। তোমাদের বইয়ে কিন্তু এটা নাই, তোমাদের বইয়ে যেটা আছে সেটাও দেখাচ্ছি। তোমাদের বইয়ে একটা প্রতিবন্ধী আছে, খুব কষ্ট লাগে এই প্রতিবন্ধীকে দেখলে। তো তোমাদের বইয়ে যেটা আছে ফিনিশিং দিয়ে দিচ্ছি, দেখো তোমাদের বইয়ে কি আছে, তোমাদের বইয়ে কি আছে দেখো, আর নাহলে কিন্তু পরে বই দেখে অবাক হয়ে যাবে। সো তোমাদের বইয়ে আছে, এই যে তোমাদের বইয়ে যেটা আছে সেটা দেখাচ্ছি। তোমাদের বইয়ে আছে মাইনাস 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা কিভাবে এসেছে, এখান থেকে এসেছে, সেম জিনিস, দুটা সেম, একদম সেম, হুবহু সেম। কিভাবে সেম, দেখো এই ই সমান কি লিখতে পারি, মাইনাস হাফ জেড ই আর এন। গতকালকে তোমাদেরকে আর এন শিখিয়েছিলাম, ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি ছিল, 1 ফুটও মুখস্থ না ভাই। ব্যাসার্ধ কি ছিল, ব্যাসার্ধ ছিল উপরে বোর স্কোয়ার, নিচে জিম। বোর স্কোয়ার কি ছিল, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার, এটা ছিল বোর স্কোয়ার। আর জিম কি ছিল, 1/z ই এম, এটা ছিল আর এর মান। দেখছো সাথে সাথে মুখস্থ করতে হচ্ছে না, সাথে সাথে চলে আসছে। এই মানটা জাস্ট আর এন এর জায়গায় বসিয়ে দাও, তাহলে এই মানটা আর এন এর জায়গায় বসিয়ে দিলে মাইনাস মাইনাস হাফ জেড ই আর এন এর জায়গায় পুরো মানটা বসিয়ে দিলে কি আসে দেখো, এন স্কোয়ার এস স্কোয়ার 4 পাই স্কোয়ার, এরপর যদি আমরা বসাই জিমটা উপরে চলে যাবে জেড ই এম। তাহলে ফাইনালি কি আসে, মাইনাস থাকবে, দেখো কি কি কাটাকাটি যায়, 4 আর 2 কাটাকাটি গিয়ে উপরে 2 থাকবে। জেড কয়টা, জেড 2টা, ই কয়টা, ই 4টা, এম কয়টা, এম 1টা, নিচে কি আছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, দেখো 2 পাই স্কোয়ার, ও আচ্ছা পাই একটা ছিল পাই স্কোয়ার, তাহলে 2 পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার এইচ স্কোয়ার। জেডটা তোমাদের বইয়ে 1 ধরছে, জেডের মান চলে আসলো, সেম জিনিস। তাহলে এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই, প্রতিবন্ধী সূত্র মুখস্থ রাখার কোনো দরকার নাই, তোমরা এটাই মনে রাখবে, হাফ মামা মাইনাস মামা। মামা কি বলতেন, জি বাংলা আর না, এটাই মনে রাখবা তোমরা, তাহলে দেখবা তোমরা সফল হবে। আজকের ক্লাস এতটুকুই। তোমাদের যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবে যে আমাদের ফিল্ড সায়েন্সে কি হচ্ছে, ওপেন কোর্স কেমিস্ট্রিতে জব্বল লাইভ ক্লাস হচ্ছে। 4টা ক্লাসে খুবই স্লো মোশনে, খুবই আস্তে আস্তে অল্প অল্প করে পড়ানো হচ্ছে, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট ধরতে পারে। আমি ধরে নিচ্ছি তোমরা 0 থেকে হিরো হবে ইনশাল্লাহ। কাজে তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব সবচেয়ে মজার কোয়ান্টাম মেকানিক্স নিয়ে।
কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফিজিক্স, ডি ব্রগলি, শ্রোডিঙ্গার্স, যেগুলো তোমরা কখনোই বুঝো নাই বই পড়ে। ডি ব্রগলির বস্তু তরঙ্গ, শ্রোডিঙ্গার্স, কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আগামী ক্লাস লেকচার 5 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।